আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন। মূলত মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এবং বেশ কিছু টপ টিয়ার জার্নালের সাম্প্রতিক রিপোর্টের ওপর ভিত্তি করে ভারতীয় উপমহাদেশ নিয়ে একটা বেশ সিরিয়াস ভূরাজনৈতিক পূর্বাভাস আজ আমরা ডিকোড করব। এখানে কিন্তু আমরা কোনো পক্ষ নিচ্ছি না, বরং আন্তর্জাতিক এক্সপার্টরা ঠিক কী দাবি করছেন আর এর পিছনের লজিকগুলোই বা কী সেটা একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। পুরো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আমরা এটাকে কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা ২০২৬ সালের সেই আলোচিত যুদ্ধের পূর্বাভাসটা দেখব। এরপর অতীতের সংঘাত, এই উত্তেজনার নতুন কারণ, পরিবর্তিত সামরিক নীতি এবং সবশেষে কৌশলগত টার্গেট আর অভ্যন্তরীণ প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আসা যাক সেই মূল পূর্বাভাসের দিকে, যেখানে ২০২৬ সালকে একটা সম্ভাব্য টাইমলাইন হিসেবে ধরা হচ্ছে। ব্যাপারটা আসলে কতটা সিরিয়াস? এই এক্সপ্লেনারের মূল ভিত্তি হল ৪ মে ফরেন অ্যাফেয়ার্স জার্নালে প্রকাশিত দারুণ ইন্টারেস্টিং একটা রিপোর্ট। সেখানে সোজা সাপটা দাবি করা হচ্ছে যে ২০২৬ সালের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বড় ধরনের যুদ্ধ আসন্ন। আর সবচেয়ে বড় টুইস্টটা হলো যে আন্তর্জাতিক গ্লোবাল পাওয়ারগুলো আগে পরিস্থিতি শান্ত করার ক্রেডিট নিত, এবার নাকি তারা একেবারেই নাক গলাতে পারবে না। মানে বাইরের কোনো হস্তক্ষেপের সুযোগই নাকি এবার থাকবে না। কিন্তু গ্লোবাল পাওয়ারগুলো কেন হস্তক্ষেপ করতে পারবে না, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে অতীতের কিছু সংঘাতে, বিশেষ করে ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধের কৌশলে। অপারেশন বালাকোটের সময়কার কথা একবার ভাবুন। একদিকে আমরা দেখলাম গ্লোবাল লিডারদের খুব দ্রুত কিছু দাবি করতে, যেমন ধরুন তারা নাকি পারমাণবিক যুদ্ধ থামিয়ে দিয়েছে, আর ঠিক উল্টো দিকে ছিল একটা অদ্ভুত নীরবতা। তাৎক্ষণিক কোনো রিয়াকশন না দেখিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় একেবারে ধীরস্থিরভাবে অকাট্য সব প্রমাণ জনসমক্ষে নিয়ে আসার একটা মাস্টার স্ট্রোক কৌশল আমরা তখন দেখেছিলাম। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। প্রথম দিন বিশ্বনেতারা দাবি করছেন যে তারা উত্তেজনা কমিয়ে ফেলেছেন। এরপর টানা ১৫ দিন টার্গেটের দেশের পক্ষ থেকে একেবারে পিনপতন নীরবতা। আর তারপর ঠিক ১৬তম দিনে হঠাৎ করে নূর খান এয়ারবেসের ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর স্যাটেলাইট ইমেজ রিলিজ করা হলো। ব্যাস, প্রাথমিক সমস্ত কূটনীতিক ন্যারেটিভ যেন এক নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। সোর্সের দাবি হলো ঠিক এই কারণে ২০২৬ সালে যদি কিছু ঘটে তাহলে বিশ্বনেতাদের আগাম কথার আর কোনো ওজনই থাকবে না। এখন প্রশ্ন হল, হঠাৎ করে ২০২৬ সাল কেন? বর্তমানে এমন কি ঘটছে যা এই সংঘাতকে এত দ্রুত উস্কে দিচ্ছে? রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটা ফ্যাক্টর এই রিজিয়নের সিকিউরিটি ডায়নামিক্সকে একেবারে বদলে দিচ্ছে। যেমন ধরুন, জিওপলিটিক্যাল কারণে পাকিস্তানকে এফএটিএফ এর নজরদারি থেকে ছাড় দেওয়া, যার ফলে অবৈধ নেটওয়ার্কগুলো আবার নতুন করে অক্সিজেন পাচ্ছে। এর সাথে যোগ হয়েছে অজ্ঞাত বন্দুকধারীদের দ্বারা গুপ্ত হত্যা, আর পশ্চিমবঙ্গ সীমান্তে ব্যাপক কড়াকড়ি, যেমন কাঁটাতার, ড্রোন সার্ভেইলেন্স আর অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা। সব মিলে পুরো ব্যাপারটা যেন একটা প্রেসার কুকারের মতো কাজ করছে। আর এই প্রেসার কুকারে আগুন ধরানোর কাজটা করতে পারে একটা টেকনোলজিক্যাল ফ্যাক্টর। সেটা হলো চীনের J-35 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। সোর্স বলছে এই জেটের সম্ভাব্য অধিগ্রহণ বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এতটাই বড় থ্রেট যে এটা আসলে আগাম আক্রমণের একটা বিশাল অনুঘটক হয়ে দাঁড়াতে পারে। এই সব ক্রমবর্ধমান থ্রেটের কারণে ভারতের সামরিক নীতিতেও নাকি একটা শিফট এসেছে, যেটা নিয়ে থিঙ্ক ট্যাঙ্কগুলো বেশ আলোচনা করছে। বিশ্লেষকরা এটাকে বলছেন দ্য নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক। এটা আসলে একটা জিরো টলারেন্স নীতি। সোজা কথায়, সীমান্তের ওপার থেকে আসা যে কোনো সন্ত্রাসী কার্যকলাপকে এখন সরাসরি অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ট্রিট করা হবে। এই যে ১ বছরের জন্য জল সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো কৌশলগুলোর কথা শোনা যায়, এগুলো কিন্তু সেই কঠোর অবস্থানেরই একটা অংশ। পার্থক্যটা বুঝতে পারছেন? আগে যেখানে আক্রমণের পর আন্তর্জাতিক মহলে নিন্দা জানানো হতো বা জাতিসংঘের কাছে যাওয়া হতো, এখন সেখানে ইসরায়েল স্টাইলের প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম আক্রমণের কৌশলের কথা বলা হচ্ছে। মানে থ্রেট বাস্তবে রূপ নেওয়ার আগেই সেটাকে শেষ করে দেওয়া। ধরুন, ওই যে J-35 ফাইটার জেটের কথা বললাম, সেগুলো ডিপ্লয় হওয়ার আগে ধ্বংস করে দেওয়াই হলো এই নতুন ডক্ট্রিনের মূল ফোকাস। আচ্ছা, যদি সত্যিই সংঘাত বাঁধে তাহলে টার্গেটগুলো কি হবে? এক্সপার্টসদের মতে এখানেও রুলস অব এনগেজমেন্ট একদম স্পেসিফিক।
সোর্সের দাবি অনুযায়ী মূল টার্গেট কিন্তু সাধারণ মানুষ নয়, বরং ফোকাস থাকবে কয়েক ঘন্টার মধ্যে প্রতিপক্ষের অর্থনীতি এবং লজিস্টিক্সকে পুরো প্যারালাইজ করে দেওয়া। এই চার্টটা দেখুন, রেলওয়ে জংশনে আঘাত করে লজিস্টিক্স থামানো, বড় ব্রিজগুলো ধ্বংস করে অঞ্চলগুলোকে বিচ্ছিন্ন করা, আর পাওয়ার গ্রিডে অ্যাটাক করে পুরো দেশকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া। এটা আক্ষরিক অর্থেই একটা দেশকে খুব দ্রুত অচল করে দেওয়ার একটা মাস্টার প্ল্যান। তবে হ্যাঁ, বাইরের এত বড় একটা কনফ্লিক্টের জন্য রেডি হতে গেলে সবার আগে তো নিজের ঘর সামলাতে হবে, তাই না? বিশ্লেষণ বলছে ঠিক এই কাজটাই অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছে। কাশ্মীরকে শান্ত করা থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলে মণিপুর বাদে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিষ্ক্রিয় করা সবই এই ইন্টারনাল প্যাক্টিফিকেশনের অংশ। এমনকি কানাডার মতো দেশে থাকা বিচ্ছিন্নতাবাদী ঘাঁটিগুলোতে ডিপ্লোম্যাটিক চাপ দেয়া বা অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা, এগুলো সবই দেশকে ভেতর থেকে ঐক্যবদ্ধ রাখার কৌশল। এর একটা চমৎকার উদাহরণ হলো এই সংখ্যাটা 118। সোর্স নোট করছে যে ঠিক 118টি জেলা থেকে নাকশাল বা মাওবাদী প্রভাব একেবারে সিস্টেম্যাটিক্যালি ক্লিয়ার করা হয়েছে। টু ফ্রন্ট ওয়ার বা দুই দিক থেকে আক্রমণের সংকট এড়ানোর জন্য অভ্যন্তরীণ নিরাপত্তাকে যে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, এটা তারই বড় প্রমাণ। এতক্ষণ ধরে আমরা যে ডেটা আর অ্যানালাইসিস দেখলাম, এরপর আসলে একটা বড় প্রশ্ন মাথায় আসতেই হয়। এই যে আগাম আক্রমণের কৌশল আর দেশের ভেতরের এ চরম প্রস্তুতি, সব মিলিয়ে 2026 সালের মধ্যে গ্লোবাল জিওপলিটিক্স ঠিক কোন দিকে মোড় নেবে? আন্তর্জাতিক সম্প্রদায় কি এই নতুন যুগের এই আপসীন সামরিক ডক্ট্রিনের সাথে আদৌ মানিয়ে নিতে পারবে? এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয়? আজকের এই বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি। ভাবার মতো অনেক কিছুই কিন্তু রয়ে গেল।